নমস্কার, শুরু করছি আনন্দ সকাল। আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। ওবিসি তালিকা নিয়ে রাজ্য সরকারকে ফের ধাক্কা খেতে হলো। রাজ্যের নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাইকোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে দিল। বিভিন্ন সময় রাজ্যের 4 থেকে 5টি বিজ্ঞপ্তিতে আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে। এবার তাহলে কি করবে রাজ্য? আর গতকালই আমরা কি দেখলাম, কলেজ বিশ্ববিদ্যালয় ভর্তির পোর্টাল চালু হয়েছে, আর তার মধ্যে ওবিসি নিয়ে এই নির্দেশ আদালতের। তাহলে পড়ুয়াদের ভর্তির ক্ষেত্রে কি অনিশ্চয়তা দেখা দিল? অন্যদিকে খিদিরপুরে যে বিধ্বংসী অগ্নিকাণ্ড, 1300 দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে, যেখানে ব্যবসায়ীরাও বলছে যে এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়, এই আগুন লাগানো হয়েছে, অর্থাৎ পরিকল্পনা মাফিক এই আগুন লাগানো হয়েছে। তাতে আবার ম্যানমেড তত্ত্ব সামনে আনলেন কে? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর বীরভূমে দেখুন, সেখানে কি আবার কেষ্ট কাজল সংঘাত চরমে পৌঁছেছে। আলোচনার মাধ্যমে আপনাদের সামনে সেই প্রসঙ্গও তুলে ধরবো। তবে এই আলোচনার জন্য যারা রয়েছেন আমাদের সঙ্গে, প্রথমে তাদের সঙ্গে পরিচয় পর্ব সারবো। আমার সঙ্গে এখানে রয়েছেন সমীর চট্টোপাধ্যায়, রয়েছেন সুব্রত দত্ত, রয়েছেন তন্ময় মুখোপাধ্যায়, রয়েছেন এবং রবীন্দ্রনাথ ভট্টাচার্য রয়েছেন। তবে শুরুতেই আরো একটু বিস্তারিত আপনাদের সামনে রাখবো। এই যে ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেতে হলো রাজ্য সরকারকে। তাদের জারি করা যে নতুন বিজ্ঞপ্তি, তার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। রাজ্য সরকারের উদ্দেশ্যে বিচারপতি রাজাশেখর মান্থা গতকাল কি বলেছিলেন? যে আপনারা 2012 সালের ওবিসি আইন অনুযায়ী অর্ধেক কাজ করেছেন, তারপর আবার 1993 সালের আইনে ফেরত গেছেন। এটা কেন? আপনারা কেন 2012 সালের আইনে সংশোধনী আনলেন না? একেবারে সরাসরি প্রশ্ন করা হয়েছে আদালতের তরফে। চলতি মাসের শুরুতে বিধানসভায় ওবিসি সংরক্ষণ তালিকা নিয়ে রিপোর্ট পেশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, 8 মে 2025 রাজ্য সরকার নতুন ক্যাটাগরি ইস্যু করেছে। 3রা জুন ওবিসি সংরক্ষণ 7% থেকে বাড়িয়ে 10% করা হয়েছে। মোট 140টি সম্প্রদায়কে ওবিসি তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে 61টি হিন্দু সম্প্রদায়ের এবং 79টি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রয়েছেন। আর সেই বিজ্ঞপ্তিতেই মঙ্গলবার অর্থাৎ গতকাল অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল হাইকোর্ট। 31শে জুলাই পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে। আদালতের এই যে স্থগিতাদেশ, এই নিয়ে তোলপাড় পড়েছে রাজনৈতিক মহলেও। তৃণমূল পার্টি তারা কোনোভাবেই মুসলমান সমাজের ভোট হারাতে চায় না, অথচ মুসলমান সমাজকে তাদের প্রকৃত অধিকারও তারা দিতে চায় না। এই ওবিসি কাণ্ডে তারা বারবার করে পরিকল্পিতভাবে লালিপপ, বোঝেন, লালিপপ দিয়ে থেকে খুশি করতে চাইছে। এই দেখো, তোমাদের জন্য এত রিজার্ভেশনের ব্যবস্থা করেছি, মুসলমান আমার হও। এইবার কি করবে? দিদি হাত উপর করে দেবে, হাত উপর করে বলবে, মুসলমান ভাই, আমি তো তোমাদের সব কিছু দিতে চেয়েছিলাম, কোর্ট আমাকে দিতে দিল না। রাজ্য সরকার একটা কার্যত ঘোষণাপত্র দিয়েছে বিধানসভায়, কোনো আলাপ আলোচনাও হয়নি। অধিবেশন শেষ হচ্ছে তার ঠিক আগে একটা কার্যত ঘোষণাপত্র, সরকারের উইশ, আমি মনে করছি তাই, এই ঘোষণাটা ভাব। এবং সেটা কোর্টের যে রায়, সেই রায়কে কার্যত অমান্য করা হয়। টেনে 3টে থাপ্পড় মেরেছে, গালে 3টে থাপ্পড় মেরেছে। আমাদের যে ওবিসি রিলেটেড যে কাজটা হয়েছে, সেই কাজটা একেবারেই কোর্ট অর্ডারকে মান্যতা দিয়ে যে সার্ভে হয়েছে, সার্ভেটা পুরোটাই প্যারামিটার ডিফাইন করে দেওয়া হয়েছিল কোর্ট থেকে। সেটা ইকোনমিক প্যারামিটার, সেটা এডুকেশনাল প্যারামিটার, বিভিন্ন প্যারামিটারগুলো বেস করে যে কমিউনিটিগুলো এসছে, এবং এটা বারবার মিথ্যা প্রচার করা হচ্ছিল যে সার্টেন একটা কমিউনিটির জন্য বেশি শতাংশ, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সেইটার সঙ্গে বাস্তবের কোনো মিল ছিল না। একেবারে অর্থনৈতিক প্যারামিটারকে মান্যতা দিয়ে, তার এডুকেশনাল প্যারামিটারগুলোকে মান্যতা দিয়ে যেইভাবে কোর্ট গাইডলাইন বেঁধে দিচ্ছিল সেভাবেই করা হয়েছে। এবার কোর্টের উপরে তো আমরা কেউ নেই, কোর্টের আজকে প্রাইমারি এই রায় পর্যালোচনা করে নিশ্চয়ই সরকার সেই রকম ব্যবস্থা নেবে। 22 মে তৃণমূল আমলে জারি হওয়া ওবিসি বার্থ সার্টিফিকেট বাতিলের রায় কলকাতা হাইকোর্ট কি জানিয়েছিল? যে প্রথমে ওবিসি কমিশনের তরফে সুপারিশ আনা হবে, সেই সুপারিশ খতিয়ে দেখবে রাজ্য সরকার, তারপর বিল আকারে বিধানসভায় পাশ হবে, 2012 সালের ওবিসি আইনে সংশোধনী আনতে হবে, তারপর সেই সংশোধনী আইন মেনে নোটিফিকেশন জারি করতে হবে। আর এবার একেবারে আদালতের তরফে বলা হচ্ছে যে 2012 সালের মানে 12 সালের সেই আইনে সংশোধনী আনলেন না কেন? প্রশ্নটা কি, রাজ্য এবার কি করবে? সমীরদা? না,
এটা তো ঘটনা যে আর্থসামাজিক অবস্থানের প্রেক্ষিতেই ওবিসি লিস্ট, এবং আপনারা জানেন 2024 সালের 22শে মে হাইকোর্টে 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট যখন ক্যান্সেল হয় তখন হাইকোর্টকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়, কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্য সরকার এই হাইকোর্টের ইকে বাতিল করেনি, স্থগিতাদেশ দেয়নি, মানে তারাও জাজমেন্ট করতে পারে। সেখানে বলা হয়েছিল যে 140টা জনগোষ্ঠীর মধ্যে 80টা মুসলিমদের এবং 60টা অমুসলিম, অর্থাৎ এই যে সরকারের যে একটা সদিচ্ছা সকল সম্প্রদায়কে মানুষকে বিভাজনের দৃষ্টিতে না দেখে একটা সার্বিকভাবে রাজ্য সরকারের যে একটা বিল এনে সবার সুযোগ সুবিধা দেওয়া, এটাই প্রাথমিক উদ্দেশ্য। আপনি কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী যা যা প্রকল্প সমস্ত এই পিছিয়ে পড়া সব সম্প্রদায়ের মানুষই পাচ্ছে। স্বাভাবিকভাবে আজকে যদি মানে এটা হয়, আমি মহামান্য আদালতকে কোনো অংশেই মানে তাদের মান্যতা দিচ্ছি, কিন্তু এটা ভেবে দেখা দরকার রাজ্য সরকারের সদিচ্ছার যে ব্যাপারটা সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে। এবার কোথাও যদি কোনো গাফিলতি থাকে, আজকে বিধানসভার কথা বলছেন, বিধানসভায় এই বিলটা কিন্তু মানে আপনারা জানেন যে ড্রাফট হিসেবে আলোচনা হয়েছে, সেখানে বিরোধী দলনেতাও সেই হাতে ড্রাফট পেয়েছিলেন। স্বাভাবিকভাবে আপনারা বলতে পারেন গেজেট আকারে বিল পাস, মানে বিলটাই হয়েছে কিন্তু গেজেট আকারে বিলটা পাস হয়নি। স্বাভাবিকভাবে একটা স্ট্যাগনেশন তৈরি হয়েছে আমাদের ভর্তির ক্ষেত্রে, নিয়োগের ক্ষেত্রে। সার্বিক যে একটা সিস্টেম, একটা তো চলতে হবে, একটা সিস্টেম ব্রেক যাতে না হয় তার জন্যই আজকে এবার আদালতের শীর্ষ আদালত যা ডিসিশন নেবে, একেবারে আপনারা বলছেন যে সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষা করছেন, একেবারে সেই জায়গায় যে মামলাটা সুপ্রিম কোর্টে বিচারাধীন তার রায়ের অপেক্ষা করছেন। সেখানেও আদালতের তরফে বলা হয়েছিল যে আমরাও বলেছি ঠিক আছে, তাহলে সেই অবধি কোনো পদক্ষেপ করবেন না, তাহলে কেন করা হলো এটাও কিন্তু প্রশ্ন উঠেছে। এবং তার পাশাপাশি আদালত একদম সরাসরি বলে দিয়েছে যে নির্দেশ অমান্য করেছে রাজ্য সরকার, আইন মেনে জারি করা হয়নি বিজ্ঞপ্তি। রাজ্য সরকারের নতুন ওবিসি বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে গিয়ে এমনই কড়া মন্তব্য করতে হয়েছে কলকাতা হাইকোর্টকে। বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফে বিভিন্ন বিষয়ে যে 4 থেকে 5টি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তার মাধ্যমে সরাসরি আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে। রাজ্য সরকারের উদ্দেশ্যে বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন, আমরা আগেও বলেছি যে ওবিসি শ্রেণীভুক্ত 66টি সম্প্রদায়কে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করুন। আপনারাও বলেছেন যে আপনারা সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষা করছেন, আমরাও বলেছি যে ঠিক আছে, তাহলে সেই অবধি কোনো পদক্ষেপ করবেন না। অর্থাৎ একদম সরাসরি আইন অমান্যের কথা বলছে আদালত। তন্ময়দা, দেখুন যে এই যে সমীরদা যে বলছেন কোর্টের কথা, সমীরদা এটা বলছেন না যে কলকাতা হাইকোর্ট একসময় বলেছিল যে এই যখন এই সার্টিফিকেটগুলো বাদ দেওয়া হয়েছিল যে এটাকে দেখে লাগছে যে এটা ধর্মের ভিত্তিতে হয়েছে এবং এটা রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে, এবং সুপ্রিম কোর্টও তারপরে বলেছে যে ধর্মের ভিত্তিতে কোনো কোটা হতে পারে না, সংবিধান অনুযায়ী সেটা হয় না। তাহলে সুপ্রিম কোর্টে যখন কেস রয়েছে তখন আপনারা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে এটা বার করে দিলেন কেন? তো সেই জন্য তো আজকে হাইকোর্টে যেতে হলো, সেই জন্য তো হাইকোর্টকে এখন স্টে অর্ডার দিতে হলো, কারণ আপনারা চেষ্টা করছেন যে কোর্টের রায়কে বুড়ো আঙুল দেখাবো, আমরা ক্ষমতায় আছি, আমাদের যেটা মনে হবে সেটা করব। আর আমাদের কি মনে হচ্ছে? আমাদের মনে হচ্ছে আমাদের ভোটটাকে পেতে গেলে ভোট ব্যাংকে খুশি রাখতে হবে। সেই জন্য আজকে দেখুন কথা বলবেন না, এবার দেখুন আমরা বলি না কখনো যে মুসলিমদের চাকরি দেবেন না, কিন্তু ওনারা যেটা করছেন হিন্দুদের চাকরিগুলো নিয়ে মুসলিমদের দিচ্ছেন। কিভাবে হচ্ছে যে এই যে 2010-এ বা 2012-র পরে যেগুলো সব 12 পর্যন্ত যেগুলো সমস্ত ঢুকিয়ে দেওয়া হলো, ওবিসি এ করে, ওবিসি বি করে, ওবিসি এর 10%, তো অধিকাংশ মুসলিম শ্রেণীকে ঢুকিয়ে দেওয়া হলো। আরে মুসলিম বিরোধী কেন? আপনারা মুসলিম মানে কেন এত ইয়ে যাচ্ছে? আপনারা হিন্দু হিন্দু বলে প্রচার করছেন, মুসলিমকে জনগোষ্ঠী মনে করেন না। সেখানে 2010-এ P2-2010 2010-এর আগে ছিল 66টা শ্রেণী, তার মধ্যে ছিল 55টা হিন্দু, 11টা মুসলিম, সেখানে তো ছিল, এবং 17% মুসলিম ছিল। ভোট ব্যাংকের রাজনীতি চলছে রবীন্দ্রনাথ বাবু, এবং সেই ভোটের জন্য করা হচ্ছে। দুটো বিষয় মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে তন্ময়বাবু বলছেন যে চাকরির কথা, আরে চাকরি রাজ্যে নেই, উনি তো এগুলো তৃণমূল সরকার যা করছে পুরোটাই তো ভাওতাবাজি। চাকরিটা কোথায় আছে বলুন তো? আরে কোন রাজ্যে বলবেন, আপনি আমাকে বলতে দিন, চাকরি নেই।
এবার আপনি বলুন, এই মুহূর্তে যে তড়িঘড়ি করে বিজ্ঞপ্তি বের করা হলো, বিপিএল এর কতগুলো ক্রাইটেরিয়া আছে, 24টা ক্রাইটেরিয়া আছে, যে এই পাকা রাস্তার থেকে 2 কিলোমিটার দূরে বাড়ি হতে হবে, টালির বাড়ি হতে হবে, মোটর বাইক থাকতে হবে না, এরকম ক্রাইটেরিয়াগুলো আছে? কোথাও একটা বিজ্ঞপ্তি জারি করে দিল, বললো নাকি 6 সপ্তাহের মধ্যে 140টা জনজাতির অলরেডি হয়েছে, তাদের রিভিউ করা হয়ে গেছে, সমীক্ষা করা হয়ে গেছে। তো ক্রাইটেরিয়াগুলো কোথায়? আমরা তো ক্রাইটেরিয়া দেখে কোড বুঝবেন, কোনো ক্রাইটেরিয়া নেই। খেয়াল খুশি মতো আমার মনে হলো যে 52% কম সময়ের মধ্যে কি করে সমীক্ষা হলো সেটা তো বড় প্রশ্ন। সেটা তো নিশ্চিত যে এতগুলো জনজাতিকে একটা সমীক্ষা করবার একটা নির্দিষ্ট সময় দরকার, তা নয়। আসলে পশ্চিমবঙ্গের সংখ্যালঘুর সামনে নিজের মুখটাকে তুলে ধরতে হবে, আমি সংখ্যালঘুদের কিছু হচ্ছে না। নির্দেশ আছে কোন জনগোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত করতে গেলে পুরো জনসংখ্যার সার্ভে প্রয়োজন। ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন কোর্টে জানিয়েছে রাজ্যের এমন সার্ভে করার পরিকাঠামো নেই। সমীক্ষা যা হয়েছে তা কয়েক হাজার মানুষের উপর হয়েছে, তাই সেই রিজার্ভেশনকে আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে জানিয়েছেন মামলাকারীদের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়। তৃণমূল এখনো পর্যন্ত যে যুক্তিগুলো দিয়েছে, 1, তারা এই বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে করেছে, 2, এই বিজ্ঞপ্তি সমীক্ষার ভিত্তিতে করা হয়েছিল, এবং 3, যে কোনো ধর্মের ভিত্তিতে নয়, আর্থসামাজিক অবস্থানের ভিত্তিতে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। বিক্রমের কাছে প্রশ্ন একটাই থাকবে, কেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিরা এই সব যুক্তি আদপেই মানলেন না? বিক্রম, সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকার জানিয়েছিল যে আমরা নতুন করে সার্ভে করব, এই কথাটা জানিয়েছিল। তো সুপ্রিম কোর্ট বলেছিল তারা যদি নতুন সার্ভে করবে। সেইখানে একটা লাইন রেকর্ড করা ছিল, উইদাউট প্রিজুডিস টু দ্য রাইটস অ্যান্ড কন্টেনশনস অফ দ্য পার্টিজ ইন দ্যাট পার্টিকুলার এসএলপি। রাজ্য সরকার নিজের মতো সার্ভে করেছে। যখন নতুন সার্ভে করছে, সেই সার্ভেতে যদি কোনো রকম ভুল হয়, কোনো রকম ত্রুটি হয়, তাহলে সেটা ইজ আ সাবজেক্ট ম্যাটার অফ চ্যালেঞ্জ, দ্যাট ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কজ অফ অ্যাকশন, একদম ফ্রেশ কজ অফ অ্যাকশন সেটা। এইবারে আমি যেটাতে ঢুকতে চাইছি সেটা হচ্ছে সার্ভেটাতে কি ভুল হয়েছে। দেখুন, ইন্দ্র সাহানির জাজমেন্ট আছে, এটা একদম সুপ্রিম কোর্টের 9 জাজেস বেঞ্চের জাজমেন্ট। সেইখানে একদম স্পেসিফিক্যালি বলা আছে, কোনো জনগোষ্ঠীকে যদি ওবিসি তালিকাভুক্ত করতে হয় তার জন্য এন্টায়ার পপুলেশনের সার্ভে প্রয়োজন। রাজ্য সরকার কোর্টের কাছে এফিডেভিট দিয়ে বলছে তাদের, রাজ্য সরকার না সরি কমিশন, ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন তাদের এফিডেভিটে ডকুমেন্ট অ্যানেক্স করে বলছে রাজ্য সরকারের তরফ থেকে এন্টায়ার পপুলেশন সার্ভে করার মতন ইনফ্রাস্ট্রাকচার নেই, এবং এই এন্টায়ার পপুলেশন সার্ভে করা, এখানে আমি আটকাবো, তাহলে এই সমীক্ষাটা কিসের ভিত্তিতে হয়েছে? এই সমীক্ষা যেটা হয়েছে সেটা হলো কিছু কমিউনিটি, কিছু ক্লাস তারা অ্যাপ্লিকেশন জমা দিয়েছে, 50টা 60টা 100টা 1000টা করে হাউস হোল্ডে গিয়ে বাড়িতে বাড়িতে দেখা হয়েছে। এই সমীক্ষাতে একটা রিজার্ভেশন করা সম্ভব না। একটা করতে গেলে একটা ডেটা তৈরি করতে হবে এন্টায়ার পপুলেশনকে নিয়ে, সেই ডেটা থেকে একটা ক্রাইটেরিয়া ইভলভ হবে। 3টে ক্রাইটেরিয়া স্পেসিফিক বলা আছে আমাদের সংবিধান অনুযায়ী, কারা কারা ব্যাকওয়ার্ড হতে পারে, সোশ্যাল, ইকোনমিক, এডুকেশনাল। এই টোটাল প্রসেসটা হয়নি বলে আমাদের কোর্টের কাছে আবেদন ছিল, অভিযোগ ছিল। দীর্ঘ প্রতীক্ষার পর কলেজ বিশ্ববিদ্যালয় স্নাতক স্তরে ভর্তির কেন্দ্রীয় পোর্টাল যেদিন খুলল, সেদিনই ওবিসি মামলায় আদালতে ফের ধাক্কা খেল রাজ্য সরকার। ফের অনিশ্চয়তার মুখে লক্ষ লক্ষ পড়ুয়ার ভর্তি ভবিষ্যৎ। দেখুন, পোর্টাল খুলল কিন্তু জট পুরোপুরি খুলল না। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের 40 দিন পর যেদিন পোর্টালের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী, সেদিনই ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। পোর্টাল উদ্বোধনের কয়েক ঘন্টার মধ্যেই রাজ্য সরকারের নতুন বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট, যার জেরে ভর্তি নিয়ে তৈরি হলো নতুন অনিশ্চয়তা। হাইকোর্টের এই নির্দেশের পর শিক্ষামন্ত্রী জানিয়েছেন ভর্তির আবেদন প্রক্রিয়া জারি থাকবে, তারপর কোর্টের নির্দেশ মতো পদক্ষেপ করা হবে। কিন্তু তাহলে কারা কত শতাংশ সংরক্ষণের সুবিধে পাবে? ভর্তি প্রক্রিয়া কি থমকে যাবে? 30 এপ্রিল ফল বেরিয়েছে আইএসসির, 7ই মে প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফল, সিবিএসইর দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশিত হয়েছে 13ই মে। তারপরেও এতদিনে ভর্তির পোর্টাল চালু করা হয়নি। প্রকাশিত হয়েছে জয়েন্ট এন্ট্রান্স মেইন ও অ্যাডভান্সডের ফল, কিন্তু এখনও প্রকাশিত হয়নি রাজ্য জয়েন্টের রেজাল্ট। বুধবার সকাল 10টা থেকে পোর্টাল খোলার কথা, যেখানে আবেদন করা যাবে 17টি বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা 460টি কলেজে। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, কলকাতা।
আমি এখান থেকে শ্রমিক বাগচির কাছে যাব, আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার বাগচি। যেটা বিষয় সেটা হলো স্বাভাবিকভাবেই গতকাল আমরা দেখলাম এই ভর্তির পোর্টালটা খুললো অনেক দীর্ঘ প্রতীক্ষার পর, তার মধ্যেই ওবিসি নিয়ে আদালতের এই নির্দেশ। স্বাভাবিকভাবেই কি এই পড়ুয়াদের ভবিষ্যৎ আবারও অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল? হ্যাঁ, কিছুটা তো বলতেই হবে। তার কারণ হচ্ছে হাইকোর্ট দেখুন স্থগিতাদেশ রয়েছে, নতুন যে ওবিসি যেটা শংসাপত্র সেটা হাইকোর্ট মনে করছে যে সেই শংসাপত্র সেগুলো কিছুটা মানে রাজ্য সরকার তড়িঘড়ি করেই সেটাকে তৈরি করেছে বা রাজ্য সরকারের তরফে ঠিক মতন সমীক্ষা করা হয়নি, যেটা বারবার সুপ্রিম কোর্ট করবে। মানে সুপ্রিম কোর্ট বলেছিল যে এই শংসাপত্র যদি রাজ্য সরকার তৈরি করে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের কোনো বাধা নেই, এবং সেই অনুযায়ী রাজ্য সরকার কিন্তু করেছিল। কিন্তু সেই শংসাপত্রে গণ্ডগোল আছে এবং এই ওবিসি সার্টিফিকেটগুলো যেগুলো করা হয়েছে সেগুলো সমস্ত মানে যত এখানে জনগোষ্ঠী রয়েছে যারা মানে কনস্টিটিউশনাল পেরিফেরি অনুযায়ী যারা আসার কথা, যে 3টে ক্রাইটেরিয়া মেনটেন করার কথা, সেই 3টে ক্রাইটেরিয়া মেনটেন না করে করা হয়েছে, এই ধরনের একটা কথা বারবারই উঠে এসেছে মানে কোর্টের সামনে, যার জন্য কিন্তু কোর্ট স্থগিতাদেশ দিয়েছে। এখন এদের তো একটু সমস্যা তৈরি হলোই, তবে আমার মনে হয় না সমস্যা আগে 66টা না নতুন সার্টিফিকেট অর্ডারে, আমি এই জন্য বলছি কোর্ট অর্ডারে এটাও বলেছেন যে সবকিছু চলতে পারবে 2010-এর আগে যেমন ছিল সেরকম। 10-এর আগে, কিন্তু আপনাকে এটা মানে রাখতে হবে 2010-এর আগে যে সার্টিফিকেট সেইটা, এই যে ধরুন যারা পড়ুয়া তাদের এজটা যদি আপনি চিন্তা করেন 10-এর আগে সেই সার্টিফিকেট দিয়ে তারা নতুন যারা সার্টিফিকেট করিয়ে এসেছেন সেই সার্টিফিকেট 10-এর আগে যারা সার্টিফিকেট তাদের ক্ষেত্রে পড়ুয়াদের খুব একটা সুবিধা হবে বলে আমার মনে হয় না, কারণ একটা পড়াশোনার তো একটা এজ রয়েছে। না এজ না, তাদের পরিবারের লোকও তো সেই সার্টিফিকেট পাবে। আপনি এটা বুঝতে পারছেন না কেন 66টা যে শ্রেণী ছিল তারা তাদের পরিবারের জন্য পাবে, তাদের ছেলেমেয়েরা পাবে। সুতরাং সেইভাবে সবকিছু করবে সরকার, যেটা করছে ইচ্ছা করে জট পাকাচ্ছে। সুতরাং কেউ যদি ইচ্ছা করে জট পাকায়, হ্যাঁ সুব্রতদা আমি এখানে বলছি কোর্টের যে অবজারভেশন এখানে মামলার রায়টা রয়েছে, আমার কথা এখানে মামলার রায়টা আমার কাছে রয়েছে। 2010 সালে যে অধিক অনগ্রসর আর অনগ্রসর এই দুটো ভাগে 179 হচ্ছে গিয়ে তাদেরকে এই রিজার্ভেশনের আওতায় আনা হয়েছিল। পার্সেন্টেজের হিসাবে এটা 17%। দেখুন এখন যেটা হচ্ছে ওবিসি এ আর ওবিসি বি হিসেবে আসলো সেটা হচ্ছে 140টা, তার মানে 39টা জনগোষ্ঠীকে এখন আপাতত বাদ করা হয়েছে, কারণ ভালো করে সার্ভে হয়নি। এই তো বিক্রমের কথা আপনারা শোনালেন। আর এই 39টা যে গোষ্ঠী বাদ গেছে তার মধ্যে 38টা হচ্ছে সো কল্ড সংখ্যালঘুরা। ফলে এটা এরকম ব্যাপার না যে শুধু সংখ্যালঘু তোষণের জন্য এটা হয়েছে, এটা হয়েছে এই জন্য দেখুন এই যে এই আগে যে প্রশ্নটা করা হলো, এডুকেশনে অ্যাডমিশন 1.5 মাস হয়ে গেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে, সেই 1.5 মাসে ভর্তি প্রাইভেট ইনস্টিটিউটগুলোতে সব ভর্তি হয়ে গেল, কারণ বাবা মারা ওরিড ভর্তি কোথায় হবে, অনেক টাকা দিয়ে ভর্তি হয়ে গেল। এবং এই যে দেখুন 2014 সালে শিক্ষা দপ্তরের এই যে ভয়ঙ্কর দুর্নীতি, কারণ তার আগে হচ্ছে গিয়ে এই বিভিন্ন যে চিটফান্ডের টাকা গেছে ওটা বন্ধ হয়ে গেল, তারপরে হচ্ছে গিয়ে চাকরি বিক্রির টাকা গেল, এখন এই ঘোটালা করে হচ্ছে গিয়ে এই প্রাইভেট ইনস্টিটিউটগুলোর থেকে টাকা নেবে তৃণমূল কংগ্রেস। সেই কারণে এই কাজ সংগঠিত হচ্ছে। না না আমার কথা তুমি বিভ্রান্ত করা হচ্ছে। না না বিভ্রান্ত না, চালু আগের বছরের ডেট দেখুন আর এই বছরের ডেটটা দেখুন। আপনারা কথা বলে নেবে তৃণমূল কংগ্রেস। শুনুন এটা হচ্ছে বাম আমলে যেমন ভাবে হয়েছে তৃণমূলে সেই একই ভাবে করছে। সেই ভোট ব্যাংকের বিষয়, সেই মুসলিম তোষণের বিষয় সামনে আসছে, সার্ভে ঠিকভাবে হয়নি, একের পর এক বিষয় সামনে আসছে। 2026-এর আগে কতটা আলোড়ন ফেলে এই ওবিসি ইস্যু সেটা সময় বলবে। অন্যদিকে দেখুন খিদিরপুরের ঘটনা, সেখানেও কিন্তু ব্যবসায়ীরা তারা সন্তুষ্ট নন, মুখ্যমন্ত্রীর আশ্বাস দেওয়ার পরও তারা আশ্বস্ত হতে পারেননি। দেখাবো আপনাদের একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন।